আরাকান আর্মি তো ওদের ভাষা হচ্ছে অস্ত্র। আমাদের কমিউনিকেট করতে হবে মিয়ানমারের গ্লোবালি রিকগনাইজড গভর্নমেন্টের সঙ্গে। আপনার জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি একটা গুলিও ফোটাবেন না। আব্দুল্লাহ আল ইউসুফ, আপনার সামরিক জীবন, এখন বেসামরিক জীবন এবং পরবর্তী একাডেমিক যে পড়াশোনা দেশে বিদেশে, আপনার দৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান কোন পথে? আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, বাট ইটস নট অ্যান অ্যাব্রাপ্ট আইডিয়া, অ্যাব্রাপ্ট থিঙ্কিং না, এটা আমি সচেতনভাবে চিন্তা ভাবনা করেই বলছি যে পার্বত্য সমস্যার সমাধান করতে হলে আমাকে আগে সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, আসলে সমস্যাটা কোথায়। আমি আগেও বলেছি এই সমস্যাটা কিন্তু এটা কিন্তু পাহাড়ি বাঙালি বা সমতলী পাহাড়ি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলধারার জনগোষ্ঠীর সমস্যা না। এটা একটা আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন অফ আইডেন্টিটি, একটা আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন অফ ক্রাইসিস। এটা মূলত ইটস এ প্রক্সি, এটা একটা প্রক্সি হুইচ ইজ বিং প্লেড বাই পিপল ফ্রম দ্য আদার সাইড অফ দি বর্ডার। এটা ইন্ডিয়ানরা যখনই বাংলাদেশকে তারা একটুখানি মনে হয় যে বাংলাদেশ তাদের কথা মতো চলছে না বা তাদের প্রেসক্রিপশনটা অ্যাকসেপ্ট করছে না, তখনই তারা কতগুলো হটস্পট, কতগুলো ট্রাবল পয়েন্ট তারা সিলেক্ট করে রেখেছে। তার ভিতরে একটা অন্যতম প্রধান হচ্ছে আপনার এই পার্বত্য ইস্যুটা। এটাকে তখন আবার তারা ইগনাইট করে দেয়, সর্ট অফ আমাদেরকে একটা সিগন্যাল পাঠায় যে আমরা কিন্তু চাইলে তোমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি। এবং এটা তো সর্বজন বিদিত, যখন নাকি শান্তি বাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো, তারা ট্রেনিংটা কোত্থেকে পেতো, তাদের ক্যাম্পগুলো কোথায় ছিল, অস্ত্র তারা কোত্থেকে পেতো। এই যে ছিদ্র ছিদ্র আপনার 9mm SMC, এগুলো তো বাংলাদেশ অরিজিন না, এগুলো ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়া থেকে এগুলো আসতো, এগুলো সবই আমরা জানি। তো কথা হচ্ছে এটা সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে এটা একটা আইডেন্টিটি ইস্যু হিসেবে না দেখে, এটাকে একটা আদিবাসী বা সেটলার ইস্যুতে না দেখে, এটা টোটালি ফুলিশ। আমাদেরকে এটাকে একটা এক্সটার্নাল ইন্টারনাল, এটাকে কি বলা যায়, যে এ প্রবলেম আর ইন্টারনাল ফ্রন্ট ক্রিয়েটেড বাই এন এক্সটার্নাল এনিমি। বাইরের একটা শক্তি আমাদের ভিতরে একটা ইন্টারনাল ফ্রন্ট ওপেন করে আমাদের এখানে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। এই জিনিসটা রিয়েলাইজ করাটা খুব জরুরি। পরবর্তী যেটা দরকার, আমাদের স্ট্রং পলিটিক্যাল কারেজ দরকার, যারা ওই আঙ্গুল তুলে বলতে পারবে যে প্রতিবেশী হিসেবে থাকতে হলে সুপ্রতিবেশী মতো থাকতে হবে। দুটো প্রতিবেশীর মধ্যে সম্পর্ক হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, এটা ওই বায়াসড হলে হবে না। তুমি চাইলে আমার এখানে যে কোনো সময় গন্ডগোল তৈরি করবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা হবে না। তারা যদি ফিউচার আমাদের এখানে কোনো গন্ডগোল তৈরি করে, তার কনসিকুয়েন্স কি হতে পারে, এরকম একটা বার্তা তাদেরকে দিতে হবে যে কোনো ফর্মে, যাতে, এবং বার্তা শুধু দিলেই হবে না, ওই বার্তাটা যদি তারা আবার এখানে এই ধরনের আনরেস্টগুলোকে তারা ইগনাইট করার চেষ্টা করে, প্রজ্বলিত করার চেষ্টা করে, উস্কে দেওয়ার চেষ্টা করে, আমাদেরকেও এমন কিছু একটা করতে হবে, মানে সামথিং লাইক টিট ফর ট্যাট, যে আপনারা এখানে করলে কিন্তু আপনাদেরও সমস্যা আছে, কনসিকুয়েন্সটা কী হইতে পারে সে ব্যাপারটা সিগন্যালটা আমাদেরকে দিতে হবে। এটা অবশ্যই ডিপ্লোম্যাটিক ওয়েতে দিতে হবে। কিন্তু আমরা এই বার্তাটা কিন্তু এই যে জুলাই পরবর্তীকালে আমাদের প্রফেসর ইউনূস সাহেব, উনি এই বার্তা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন যে ইফ বাংলাদেশ যদি মানে অস্থিতিশীল হয় তাহলে সেভেন সিস্টার্স অস্থিতিশীল হবে, আবার হবে মানে পশ্চিমবঙ্গ মিয়ানমার অস্থিতিশীল হবে, বা উনি কখনো বললেন যে আমরাই বঙ্গোপসাগরের অভিভাবক। আবার এই যে আমাদের যে ছাত্র প্রতিনিধিরা মাঝে মাঝে উত্তেজিত বক্তব্য রেখে বলে যে এটা সেভেন সিস্টার্স আলাদা করে দিব, এই বার্তাগুলো কিন্তু ভারতের না। এখানে এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে। আমি উইথ ডিউ রেসপেক্ট টু প্রফেসর ইউনূস, উনি অত্যন্ত বিচক্ষণ লোক। হাসনাত আবদুল্লাহ এখনও খুব ইয়াং, ও পলিটিক্যাল রেটরিক হিসেবে কি বলেছে এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এই ধরনের বক্তৃতার মঞ্চে অনেকে পলিটিক্যাল রেটরিকগুলো বলে, বাট বার্তাটা যেতে হবে কিন্তু এই যে স্টেটসম্যানশিপ, যেটা আমি প্রায় বলতে থাকি, স্টেটসক্রাফট, মানে টু বি এ পলিটিশিয়ান ইজ মাচ ইজিয়ার দ্যান বিইং এ স্টেটসম্যান। একটা রাজনীতি করার, দেশ চালানো কিন্তু এক কথা না। দেশ চালাতে হলে আপনার ভিতরে স্টেটম্যানশিপটা থাকতে হবে। একটা স্টেটমেন্ট বার্তাটা কীভাবে দিবে? একটা স্টেটমেন্ট বার্তাটা দিবে এভাবে যে আজকে যদি তথাকথিত আদিবাসী বা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামে একটা ছোট্ট একটা গ্রুপ বাংলাদেশের ভিতর যদি অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে, এবং এই অস্থিতিশীলতার যে প্রচেষ্টার পেছনে যদি কোনো দেশের ইন্ধন থাকে, সেই দেশটারও চিন্তা করা উচিত তার
ওই 7টা প্রভিন্সে কিন্তু 200-রও বেশি উপজাতি আছে। তাহলে এখানে এরকম একটা নজির যদি তারা তৈরি করে, will it not encourage the tribal people inside their country to do the same there? আমি বুঝাতে পারছি ব্যাপারটা? আপনি এখানে যদি এরকম একটা জিনিসকে আপনি উস্কে দেন, তাহলে আপনার ভেতরে যে 200 উপজাতিগুলো আছে, প্রায় 200+, একদম আপনার ওই বেল্টে, বিশেষ করে অরুণাচল থেকে ডাউন আপ টু আপনার মিজোরাম পর্যন্ত 200-র বেশি ট্রাইবাল আছে। তাদের জন্য কি এটা একটা ইন্সপায়ারিং মেসেজ হবে না? ও আচ্ছা, তাহলে এরকম তো আমরাও করতে পারি। বাংলাদেশকে কিছু বলতে হবে না, ভারতই কিন্তু এই কাজটা করার মাধ্যমে তার উপজাতিগুলোকে একটা সিগন্যাল দিচ্ছে। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আরেকটু যদি বলি, এই যে আজকে ধরেন এই ইস্যুটা নিয়ে, সেভেন সিস্টার্স নিয়ে যখন আলোচনা করছি, তখন এই যে রোহিঙ্গা ইস্যু বা এই যে ইন্দো প্যাসিফিক পলিসি বা কন্টেন্ট চাইনা পলিসি, বার্মা অ্যাক্ট বা রোহিঙ্গা অ্যাক্ট, আপনি কি মনে করেন যে এগুলোর কোনো প্রভাব চিটাগাং হিল ট্র্যাক্সের উপরে পড়ছে, নিরাপত্তার উপরে? আছে, অবশ্যই আছে। আমি এটাকে বর্ডারল্যান্ড পলিটিক্স বলে থাকি। বর্ডারল্যান্ড পলিটিক্সটা হচ্ছে কি, আপনার সাধারণত যেটা হয়, আমাদের উপনিবেশগুলো যখন নাকি বর্ডারটাকে ড্র করে, তারা কি পারপাস এটা করেছে আমরা বলতে পারবো না, কিন্তু প্রায় দেখা যায় যে ফিজিক্যাল বর্ডার যেটা থাকে, জিওগ্রাফিক্যাল বর্ডার, এটা এথনিক কমিউনিটিগুলোকে প্রায় 2 ভাগ করে ফেলে। যেখানে মনে করেন বাংলাদেশ, আপনার ইন্ডিয়া এবং মিয়ানমারের মাঝখানে যে বর্ডারের এই পাশেও কিন্তু প্রচুর কুকি, বম, মিজো সম্প্রদায়ের লোকজন আছে, ইন্ডিয়ার ভেতরেও আছে। সো ওদের ভিতরে একটা এথনিক কানেকশন, একটা কমিউনাল একটা কানেকশন কিন্তু স্ট্রংলি কাজ করে, বাট দে আর ডিভাইডেড বাই জিওগ্রাফিক্যাল বর্ডার। সো তাদের সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে সবসময় একটা টেন্ডেন্সি কাজ করে টু ভায়োলেট দি ফিজিক্যাল বর্ডার অ্যান্ড গেট ইউনাইটেড। বুঝতে পেরেছেন? ফলে যেটা হচ্ছে, এরপরে এই বর্ডারল্যান্ড এরিয়াগুলো, বিশেষ করে আমি একদম উত্তরে আমি যদি বলি, অরুণাচল থেকে শুরু করে নিচে নাগাল্যান্ড, মণিপুর, তারপরে এখানে আপনার মিজোরাম থেকে শুরু করে আমাদের এখানে পার্বত্য চট্টগ্রাম, নিচে আপনার মনে করেন ওদিকে চীন স্টেট, ওদিকে একেবারে সেই আরাকান পর্যন্ত, এই পুরো বর্ডারল্যান্ড জুড়ে কিন্তু এরকম কিছু বর্ডারল্যান্ড পলিটিক্স কাজ করতেছে। কারণ এখানে এথনিক গ্রুপগুলো কিন্তু ডিভাইডেড বাই ফিজিক্যাল বাউন্ডারি। ফলে এদের ভিতরে কিন্তু ইউনাইটেড হওয়ার একটা সাবকনশিয়াস ফিলিং সবসময় কাজ করে। এই কারণেই ওই চীন রাষ্ট্রের যে কুকি চীন, তাদের ভিতরে একটা মিজোর রাষ্ট্রের প্রদেশের ভিতর যে বম সম্প্রদায় আছে, তাদের সঙ্গে মিলিত হওয়ার একটা তারা এথনিক কানেকশন তারা ফিল করে। ফলে মিজোরাম এবং চীন রাষ্ট্র কিন্তু কখনোই পুরো চীন প্রদেশ এবং এদিকে হচ্ছে মিজোরাম প্রদেশ, তারা কিন্তু কখনোই পুরোপুরি আনডিস্টার্ব এভারলাস্টিং সাস্টেইন পিসে দেখা তারা পাবে বলে আমি মনে করি না। সিমিলারলি চীনের সঙ্গে নিচে আছে আপনার হচ্ছে আরাকান। এখানে চীন হচ্ছে একটা এথনিক গ্রুপ, এদিকে আরাকানের রাখাইন আরেকটা এথনিক গ্রুপ, এদিকে আমাদের বাংলাদেশের এই যে আপনার পার্বত্য অঞ্চলে আবার আমাদের বেশ কয়েকটা এথনিক গ্রুপ আছে। তো এখানে যে একটা ক্রিটিক্যাল অ্যাডমিক্সচার অফ পিপল ফ্রম ডিফারেন্ট এথনিক গ্রুপ একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে যখন থাকে, তখন এই ধরনের সমস্যাগুলো আর ওটা ন্যাশনাল প্রবলেম থাকে না, এটা একটা রিজিওনাল প্রবলেম হিসেবে এটাকে আলটিমেটলি ছড়িয়ে পড়ে এটা। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বিভিন্ন জায়গাতে পরামর্শটাও দিয়েছি যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুটাকে আলাদাভাবে চিন্তা না করে আমাকে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ওদিকে আপ টু একদম উখিয়া, কক্সবাজার, টেকনাফ পর্যন্ত এই যে পুরো জায়গাটা বর্ডারল্যান্ড পলিটিক্সের আওতায় যারা পড়ে, কারণ প্রত্যেক জায়গাতে আমাদের কিন্তু এথনিক সমস্যাগুলো আছে, এথনিক ডিভাইডটা আছে। ওদিকে আছে রাখাইনদের সঙ্গে ওদিকে রোহিঙ্গাদের, একটু উপরে গেলে রাখাইনদের সঙ্গে চীনদের, আমাদের এদিকে আসলে আবার আমাদের তো আছেই। তারপর এদিকে আবার আমাদের মিজোরামে গেলে মিজোরামে চীনের সঙ্গে আবার আমাদেরকেও চীন অবশ্য খুব সামান্য। এই পুরো ইকুয়েশনটাকে আমাদেরকে কিন্তু একটা ফ্রেমের মধ্যে নিয়ে ভাবতে হবে। আইসোলেটলি পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান সম্ভব হবে না যদি আমি আপনার আজকে রাখাইন স্টেটে যা কিছু ঘটছে রোহিঙ্গাদের ঘিরে, এটার স্পিল ওভার ইফেক্ট এখানে কি পড়তেছে। আপনি বোধহয় জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে কিন্তু ওই যে আপনার ওই যে আপনিই তো নিউজ করেছেন বোধহয়, ওই যে রাখাইনরা অস্ত্র নিয়ে আরাকান আর্মি এখানে উৎসব করে গেল, বিকজ দে হ্যাভ দ্যাট এথনিক কানেকশন ডিপ ইনসাইড। ওদের ভেতরে ওই এথনিক কানেকশনটা, ওই ফিলিংটা ওদের ডিপ সাবকনশিয়াসে কিন্তু কাজ করে। সো এগুলোকে আইসোলেট করা যাবে না। আমি মনে করি পুরো জিনিসটাকে আমাদেরকে একটা ফ্রেমে না আমাদেরকে চিন্তা ভাবনা। আচ্ছা, আমরা একটু রোহিঙ্গা নিয়ে খুব সংক্ষেপে, যেহেতু সময় আজকে, রোহিঙ্গা নিয়ে আমরা আরেকদিন আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো, ওইটা আলাদা হলে ভালো, যেহেতু এটাই আপনার মেইন টপিকস। আমরা আজকে আর রোহিঙ্গা নিয়ে খুব বেশি আলোচনা করব না, বাট একটা শেষ প্রশ্ন করতে চাচ্ছি, আপনার দৃষ্টিতে রোহিঙ্গা সমস্যার সমাধান কোন পথে? রোহিঙ্গা সমস্যার
আমার দৃষ্টিতে একটা খুব ইজি সমাধান আছে, আবার কমপ্লিকেটেডও ভাবতে পারেন। আমার কথা হচ্ছে উই শুড থিঙ্ক স্ট্রেইট। থিঙ্কিং স্ট্রেইটটা কীরকম, যে রোহিঙ্গাদের অধিকার রাখাইনের ভিতর নিশ্চিত করাটা কি বাংলাদেশের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা শুধু চাই তোমরা যে দেশ থেকে আসছো বাবা তোমরা সেই দেশে ফিরে যাও। ওদেরকে ওই দেশে ওদের অধিকার প্রতিষ্ঠা করার কোনো দায়িত্ব কিন্তু বাংলাদেশের পড়ে না। তারা মায়ানমারের নাগরিক, মায়ানমার তার একটা নাগরিককে কিভাবে তাদের নাগরিক সুবিধা থেকে অসুবিধা থেকে বঞ্চিত করলো, এইটার উত্তর মায়ানমার বিশ্ব জনগোষ্ঠী বিশ্বর কাছে দেবে। রোহিঙ্গারা এটাকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করবে, রোহিঙ্গারা মিয়ানমারের সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করবে, সেটাই হওয়া উচিত ছিল। আনফর্চুনেটলি হচ্ছে না। কেন হচ্ছে না? মায়ানমার একটা সিভিল ওয়ার চলতেছে, গৃহযুদ্ধ চলছে। এখানে মিয়ানমারের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাতমাদো যারা রুল করে, জান্তা সরকার, তারা লিটারেলি পাওয়ারলেস। ওই ইরাবতী উপত্যকার সামান্য কিছু সমতল জায়গা ছাড়া পাহাড়ি এলাকায় সবগুলো এথনিক আর্মড অর্গানাইজেশনগুলো এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে ওই জায়গাগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তাতমাদো। অনেকে এটাকে ফ্র্যাগমেন্টেড অটোনমি বা ফ্র্যাগমেন্টেড সোভরেনিটি বলে থাকে, যে ওদের সার্বভৌমত্বটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। প্রত্যেকটা এথনিক আর্মড অর্গানাইজেশন তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন এলাকায় তারা তাদের সার্বভৌমত্ব চর্চা করছে। ওখানকার বিচার ব্যবস্থা, ওখানকার ট্যাক্সেশন, ওখানে সমস্ত কিছু ওই এথনিক আর্মড অর্গানাইজেশনগুলো নিয়ন্ত্রণ করে। কাচিন রাষ্ট্রে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলো তো উত্তোলন করা হয়, যেগুলো চায়নাতে র ম্যাটেরিয়াল হিসেবে পাঠানো হয়, ওখানেও কিন্তু ওই ট্যাক্স কালেকশন করা কিন্তু ওখানকার যে এথনিক আর্মি তারা, ওই গ্রুপগুলো কাচিন স্টেট। ফলে হচ্ছে কি মিয়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু নিয়ন্ত্রণটা নেই। বাট আপনি একজন ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল সিস্টেমের একটা অ্যাক্টিভ প্লেয়ার হিসেবে, যেমন বাংলাদেশ একটা প্লেয়ার, আপনি কিন্তু লিগালি বা গ্লোবালি রিকগনাইজড ফ্রেমওয়ার্কের, লিগাল ফ্রেমওয়ার্কের ভেতরে থেকে ইউ ক্যানট কোঅপারেট উইথ নন স্টেট অ্যাক্টর অফ অ্যানাদার কান্ট্রি। আপনাকে কিন্তু কথাবার্তা বলতে হবে স্টেট অ্যাক্টরের সঙ্গে। সো বাংলাদেশ যদি আজকে সরাসরি মিয়ানমারের সেন্ট্রাল যে গভর্নমেন্ট তাতমাদো, কথাবার্তা যা বলার আমি মনে করি তাদের সঙ্গে বলতে হবে। এবং তাদের সঙ্গে বলতে হলে যদি আমাদের এমন কোনো মুরব্বি প্রয়োজন হয়, বা মুরব্বি বলাটা তো খারাপ শোনা যায়, কোনো মেডিয়েটার প্রয়োজন হয় যে আমাদের মধ্যে মেডিয়েট করবে, সেটা চীন হোক বা যে কোনো দেশই হোক না কেন, তাদেরকেও আমাদের আমলে নিতে হবে। উই নিড টু টক। আমাদের কমিউনিকেট করতে হবে মিয়ানমারের গ্লোবালি রিকগনাইজড গভর্নমেন্টের সঙ্গে, নট উইথ দি ফ্যাকশনস, নট উইথ এথনিক আর্ম অর্গানাইজেশনস, যেটা অনেকে বলে থাকে। অনেকে বলে থাকে যে আমরা ওদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছি না কেন। আপনি একটা ট্র্যাক টু চ্যানেলে তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করতেই পারেন, কিন্তু আপনাকে নট অ্যাট দি কস্ট অফ আপনার ওদেরখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ক্ষমতা এখনও রিকগনাইজ গভর্নমেন্ট, তাকে বাদ দিয়ে নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি কমিউনিকেট করবেন কী ভাষা? একটু আগে আমি পার্বত্য সন্ত্রাসীদের ব্যাপারে যে কথাটা বলেছি, আরাকান আর্মি তো ওদের ভাষা হচ্ছে অস্ত্র। আপনার ওখানে 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের যতগুলো এথনিক আর্মড অর্গানাইজেশন, তারা কিভাবে তাতমাদোর সঙ্গে বা মিয়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কিভাবে কমিউনিকেট করে? অস্ত্রের ভাষায় কথা বলে তারা। ওরা বুঝেই অস্ত্রের ভাষা। আপনি তার সঙ্গে সফট টেন্ডার ডিপ্লোম্যাসিতে গিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে অস্ত্রের ভাষাতেই এটাকে জবাব দিতে হবে। আপনার জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি একটা গুলিও ফোটাবেন না। তারা কি সিগন্যাল পাচ্ছে? একে 7টা চর মারলেও সে কোনো কথা বলবে না, এই সিগন্যালটাই পাচ্ছে তারা। আরাকান আর্মি একটা এথনিক আর্মড অর্গানাইজেশন, ওই সাথে কিছু হয়তো কি বলে ক্ষুদ্রাস্ত্র, যেটাকে স্মল আর্মস, কিছু গ্রেনেড বা টুকটাক নিয়ে তারা যুদ্ধ করে। তাদের কোনো হ্যাভি আর্টিলারিও নাই, তাদের কোনো কামানও নাই, তাদের কোনো বিমানও নাই, কিছুও নাই। এরকম একটা ছোট্ট একটা এথনিক একটা আঞ্চলিক আর্মি বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে আমার জেলেদেরকে ধরে নিয়ে যাবে। আমাদের আজকে সেন্ট মার্টিনসে যাওয়াটা অনিশ্চিত অবস্থা তৈরি হবে। অথচ আমরা ডিপ্লোম্যাসির কথা বলে আজকে তো সে 2017 সালে যেই পরিমাণ ছিল প্রায় 10 লাখ, এখন প্রায় 13 লাখ হয়ে গেছে। এটা হচ্ছে অফিসিয়াল রেকর্ড, আর আরও বেশি হতে পারে। এভাবে করে তো বিগত 8 বছর তো আমরা এটা সমাধান করতে পারি নাই ডিপ্লোম্যাসি দিয়ে। সো ইট ইজ টাইম টু রিয়েলাইজ দ্যাট পিওর ডিপ্লোম্যাসি উইল নট ওয়ার্ক। শুধুমাত্র কূটনীতি দিয়ে এটা সমস্যার সমাধান হবে না। কূটনীতির পেছনে যদি আপনার ডেটারেন্স না থাকে, মিলিটারি ডেটারেন্স না থাকে, যদি আমার প্রতিপক্ষ
এটা রিয়ালাইজ না করে যে বাংলাদেশকে আমি কিন্তু ছোবল মারলে সে কিন্তু আবার আরেকটা ছোবল আমাকে মারবে, এই বিশ্বাসটা তার ভিতরে যদি না জন্মে, তাহলে সে কিন্তু কোনো ধরনের নেগোসিয়েশন আসার উৎসাহ বা প্রেশার সে ফিল করবে না। আপনি দেখেন সেই শুরু থেকে দেখেন, প্রথম যখন আসলো নাগামিন অপারেশন যখন তারা চালালো 1980s প্রচুর আসলো, আচ্ছা, তারপরে আবার 91 আসলো, তখন আমাদের বিএনপি দল সরকার ক্ষমতায় ছিলেন, তারা মোটামুটি সবটা অবস্থান নিয়ে বেশ কিছুকে ফেরত পাঠিয়েছেন। মোটামুটি এরপর কিন্তু একটু কোয়াইট হয়ে গেল। 2012-তে এসে ওখানকার সাম্প্রদায়িক দাঙ্গার অজুহাতে প্রচুর কিন্তু আবার ঢুকে গেল রোহিঙ্গা আমাদের দেশের ভিতরে, আমরা তখন কিচ্ছু বলি নাই। 2016-তে ঢুকলো, আমরা কিচ্ছু বলি নাই। 2017-তে ঢুকলো, আমরা কিচ্ছু বলি নাই। তার মানে কি দাঁড়ালো? ওরা যে সিগন্যালটা পাচ্ছে যে আমাদের ইচ্ছা, আমরা পুরো এই ল্যান্ডটাকে আমরা রোহিঙ্গা মুক্ত করে ছাড়বো। ওরা এখন যদি সমস্ত রোহিঙ্গা ভেতরে আরও যা কিছু আছে, এটা কিন্তু থেমে নাই কিন্তু। ইভেন এই ইন্টারিম গভর্নমেন্ট সরকার ক্ষমতা আসার পরেও প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকছে। তো আমার তো মনে হচ্ছে ওদের আলটিমেট পারপাস হচ্ছে পুরো সমস্ত রোহিঙ্গাকে ভেতরে পাঠিয়ে দিয়ে ওদের পুরো বর্ডার বেল্টে ওরা মাইনফিল্ড তৈরি করে রাখবে, অলরেডি করছে অনেক জায়গায়, যাতে এরা আর কখনোই ভিতরে ফিরে যেতে না পারে। তা আমরা নিজেদেরকে এমন একটা অসহায় অবস্থা থেকে টেনে নিয়ে যাচ্ছি কেন? এবং ওরকম পরিস্থিতিতে যখন পৌঁছাবে তখন পুরো বিশ্ব থেকে আমাদেরকে বলা হবে, ভাই ঝামেলা করার প্রয়োজন কি, এদেরকে তোমরা ইন্টিগ্রেট করে নাও, ন্যাচারালাইজ করে নাও, এদেরকে তোমরা তোমাদের সঙ্গে সম্পৃক্ত করে নাও, এরকম তো ফান্ড টান্ড যা লাগে আমরা তোমাদেরকে টাকা পয়সা দিব, এই লোকগুলো যাবে কোথায়? তখন এই সমস্ত হিউম্যানিটেরিয়ান কথাবার্তাগুলো তারা বলবে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি দিব্য দৃষ্টিতে, সামনে এটাই আসতে যাচ্ছে। আপনি 8 বছরে কিছু করতে পারেননি। 8 বছর আগে যে রোহিঙ্গাটা ঢুকেছিল, যাদের ভিতরে যারা এইবল বডিড ছিল, তারা এখন কিন্তু ওদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি খুব কম, তারা প্রবীণ হয়ে গেছে, কিছুদিন পরে এরা মারা যাবে। আজকে থেকে আর 10 বছর পরে যে ইয়াং জেনারেশনটাকে আপনি দেখতে পাবেন, তারা কিন্তু তাদের স্মৃতির ভিতরে কিন্তু মিয়ানমারের কোনো স্মৃতি নাই, রাখাইনের কোনো স্মৃতি নাই। তারা বুদ্ধি হওয়ার পর থেকে বাংলাদেশকে দেখছে, সে তো তখন বলবে দিস ইজ মাই কান্ট্রি, সেখানকার সিটিজেনশিপ রাইট তখন ক্লেম করা শুরু করবে। আপনি তাকে ঠেলেও তখন মিয়ানমার পাঠাতে পারবেন না। আর আমরা এখানে তাদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করে রাখছি। আপনি জানেন কি না যে ওখানে আজকে উখিয়া, কুতুপালং এই সমস্ত এলাকায় আমাদের বাঙালি নাগরিকরা বৈষম্যের শিকার হইতেছে। ওরা যেহেতু একটা সফট কর্নার পেয়ে গেছে যে তারা শরণার্থী বা অন্য দেশ থেকে এখানে আসছে, ওরা যে পরিমাণ মনে করেন যে ডোনার্স যত ধরনের হেল্প তারা পাচ্ছে ওখানে বিভিন্ন এনজিও টেনজিওর মাধ্যমে, এতে করে আমার বাঙালি কমিউনিটি কিন্তু ডিপ্রাইভ ফিল করতেছে। প্রথম দিকের ঘটনা আমি জানি, ওদের যতটুকু প্রয়োজন তার চেয়ে তো অনেক বেশি রেশন তাদেরকে দেওয়া হতো, এটা তারা করতে গিয়ে আবার বাইরে বিক্রি করলো। আমরা সংক্ষেপে যদি সমাধানের পথটা এক কথায় যদি বলি, আপনার ডিপ্লোম্যাসি এলোন এটাকে সমাধান করতে পারবে না। আপনার মিলিটারি ডিফেন্স ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে, মিয়ানমারকে স্ট্রং সিগন্যাল দিতে হবে যে তারা যদি এ ধরনের কিছু করে, উই উইল রেসপন্ড মিলিটারিলি, আমরা এটাকে সামরিকভাবে এটাকে আমরা রেসপন্ড করবো, প্রতিক্রিয়া দেখাবো। মূলত এই মুহূর্তে আমাদের সিগন্যালটা দিতে হবে আরাকান আর্মিকে। পাশাপাশি আমাদের কমিউনিকেট করতে হবে, কমিউনিকেশন চ্যানেল ওপেন করতে হবে মিয়ানমারের জান্তা সরকার। আপনি যতই অপছন্দ করেন তারা গণতন্ত্র বিরোধী, এটা আমার মাথা ব্যথা না। তাদের মিয়ানমারে গণতন্ত্র থাকবে নাকি স্বৈরতন্ত্র থাকবে নাকি সামরিকতন্ত্র থাকবে, মিয়ানমারের জনগণ সেটা নির্ধারণ করুক, এটা আমার মাথা ব্যথা না। কিন্তু আমি কথা বলবো কার সাথে? যিনি এখন ক্ষমতা আছেন তার সঙ্গে কথা বলতে হবে। আমাকে এখন মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আমাদেরকে বসতে হবে, সর্ট অফ নেগোসিয়েশন। তোমরা তোমাদের নাগরিকদেরকে ফেরত নাও, নাগরিকদের ফেরত নেওয়ার পথে তোমাদের কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করার ক্ষেত্রে আমরা তোমাদেরকে কীভাবে সাহায্য করতে পারি আমাদেরকে বলো। উই উইল প্রোভাইড ইউ অল দি অ্যাসিস্ট্যান্স, বাট টেক ইউর পিপল ব্যাক। তোমাদের নাগরিকদের তোমরা ফেরত নাও। এখানে আমি যেটা মনে করি, এখানে হয়তো আমাদেরকে চায়নাকে ইনভলভ করা প্রয়োজন, কারণ চায়নার কথা আবার মিয়ানমারের জান্তা সরকার খুব মানে অ্যাকচুয়ালি অনেকেই বলে থাকেন। বাট চায়নারা চাই কিনা রোহিঙ্গা ফেরত যাক, এবং সেটা চায়নার সঙ্গে আপনাকে বুঝতে হবে। চায়না তো না চাওয়ার কোনো কারণ নেই। চায়না তখনই চাবে না যদি মিয়ানমার সরকার যদি বলে যে আমি নিতে চাই না। এখন এখানে অনেকগুলো ডিপ্লোম্যাসির ব্যাপার আছে যেটা আসলে এখানে এত এক্সপ্লেইন করে বলা যাবে না। আপনাকে আমাদের সময় শেষ। আমি এক কথায় বলি, যেমন আপনি যদি এই সিগন্যালটা দিতে পারেন যে রোহিঙ্গা দেশের বাইরে থাকলে আপনার জন্য অনেক বেশি, ইটস মাচ মোর ট্রাবলসাম ফর ইউ দেন দ্যাট অফ রোহিঙ্গাস স্টেইং ইনসাইড। আপনার বর্ডারের ভিতরে যদি রোহিঙ্গারা থাকে, আপনার বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, হ্যাঁ, তাদের মাধ্যমে আপনার লোকাল প্রশাসনের মাধ্যমে আপনি তাদের নিয়ন্ত্রণটা রাখতে পারবেন। ওদেরকে যদি আপনি দূরে কোথাও রাখেন, তাদের ভিতরে যদি কখনও প্রতিশোধ পরায়ণতা ডেভেলপ করে, অন্যান্য সবগুলো এথনিক আর্ম অর্গানাইজেশনের মতো একদিন যদি তারাও অস্ত্র হাতে তুলে নিতে চায়,
ওই ইয়াং ছেলেটা যেভাবে যাচ্ছে অস্ত্রের ভাষায়, যখন তারা বুঝে আমরা অস্ত্রের ভাষাতেই কথা বলি, আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল ইউসুফ। বেসিক্যালি আপনি শেষ যে কথাটা বললেন, আমি নিজেই সবসময়ই এবং শুরু থেকেই আমি এইভাবেই কথাটা বলি যে মিয়ানমারকে বোঝাতে হবে যে রোহিঙ্গারা বাংলাদেশের ভেতরে থাকলে তোমাদের বেশি সমস্যা, ফিরিয়ে নিয়ে যাওয়ার থেকে বাংলাদেশের ভিতরে থাকলে অনেক বেশি সমস্যা। এটা যদি কার্যকরভাবে আমরা মিয়ানমারকে বোঝাতে পারি, এটাই একমাত্র রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার রাস্তা। ধন্যবাদ। আজকে আমি জানি রোহিঙ্গা বিষয়ে আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে পারতেন। আমি অবশ্যই আপনার সাথে এক্সক্লুসিভলি রোহিঙ্গা নিয়ে আলাদা একটা সেশনে বসবো। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আজকে। তো এই আলোচনাটার আরেকটা পর্ব আমরা করব, ওনার সাথে রোহিঙ্গা নিয়ে একটা আলোচনা আমরা করব এবং জিও পলিটিক্স নিয়েও আলোচনা করব আজকের। বাট সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকের পর্বে আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে আমাদের পরবর্তী অনুষ্ঠান, পরবর্তী কোনো অতিথির সাথে দেখার জন্য আমন্ত্রণ রইল।